তারা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, তার মধ্য দিয়ে এসালামের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আমাদের 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায়, শহীদ সাদের রক্তের সাথে বেঈমানি করতে চায়, মুগ্ধের রক্তের সাথে আবু সাঈদ আন-নাফিয়ানের রক্তের সাথে গাদ্দারি করতে চায়। সেই গাদ্দারদেরকেও আপনাকে চিনতে হবে। যদি মনে করে থাকেন নীরবে নিভৃতে বাসায় বসে টিভিতে বসে সোফা দেখবেন আর টকশো দেখবেন, দেখতে দেখতে আজাদির পতাকা হারিয়ে যাবে। ঘুম থেকে উঠে দেখবেন ভিন্ন রঙের কাপড় পরে আপনার পুলিশ, আপনার বিডিআর অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে। টেলিভিশন খুলে দেখবেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে গেছে। এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদির লড়াই পরাধীনতায় পর্যবেসিত হয়েছে। তাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন, লাল সবুজের পক্ষের মানুষ, আপনাদেরকে মাথায় রাখতে হবে কারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায়, এসালামের টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায়। ওরা বাংলাদেশের মানুষ না, ওরা দিল্লির গোলাম। ও যে পার্টি থেকে আসে, যে ব্যানারে আসে, ও গণ অভ্যুত্থানের শত্রু। ও আমার 1400 শহীদের রক্তের গাদ্দার মীর জাফর আর ঘসিটি বেগম। তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা এলাও করব না। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের প্রেরণা, আকাঙ্ক্ষার বাংলাদেশ 2, এবং এটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র শর্ত। আপনার ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বিভিন্ন ব্যানারে ব্যানারে আসবে, জাতীয়তাবাদের কথা বলবে, ইসলামী মূল্যবোধের কথা বলবে, আবার আওয়ামী রাজনীতির বিনির্মাণের কথাও বলবে। এসালামের টাকা শুধু হাসিনা খায় না, বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এসালামের টাকায় ব্যবসা করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন। অতএব এই জায়গাতে মাথায় রাখতে হবে 1757 সালের 23 জুন কিভাবে এই স্বাধীন নবাবী বাংলার পতন ঘটেছিল। কারা কারা আজকে আমার আপনার মধ্যে বাস করে মীর জাফরের রোল প্লে করছে, কারা কারা আপনার আমার মতো কাপড় পরে উমিচাঁদ আর জগৎ শেঠের রোল প্লে করছে, কারা কারা জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস করে ঘসিটি বেগমের রোল প্লে করছে, কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। এই মানুষগুলোকে চেনাও হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি। যদি আপনি চান বাংলাদেশ হায়দ্রাবাদ না হোক, যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে, সিকিম হবে না, ভুটান হবে না, নেপাল হবে না, হায়দ্রাবাদ হবে না, কাশ্মীর হবে না, তাহলে আপনাকেও আপনার সমাজের ঘাপটি মেরে থাকা সেই মীর জাফর আর ঘসিটি বেগমদেরকে, সেই জগৎ শেঠ, রায়দুল্লাহ আর উমিচাঁদদেরকে চিনতে হবে। গত বছরের 36 দিনের আন্দোলনে বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়াতে, প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় আবাবিলের মতো আসমান থেকে নেমে এসে আবু সাঈদ হয়ে বুক চিতিয়ে বলে দিয়েছিল দিল্লির আধিপত্যবাদকে আমরা মানব না, আগেও মানি নাই, ভবিষ্যতেও মানব না। এই মানানোর প্রশ্নে শুধু মানিকগঞ্জ না, বাংলাদেশের কোন স্বাধীনতাকামী, কোন সুপুরুষ, কোন আবু সাঈদের উত্তরসূরিরা কোনদিন মুগ্ধের মতো পানি দিতে দিতে বুকের তাজা রক্ত দিয়ে দেবে, কিন্তু লাল সবুজের পতাকাকে বুক থেকে মাটিতে ফেলে শকুনের গায়ে দিয়ে দিবে, এটা হতে দেবে না। আমরাও দেব না ইনশাআল্লাহ, মানিকগঞ্জবাসীও দেবে না। এটাই হচ্ছে 36 জুলাইয়ের নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের নাম হচ্ছে বাংলাদেশ 2, এবং সেই বাংলাদেশ 2 গড়ে যেই যেই ব্যানারে কাজ করছেন, যেই যেই রাজনৈতিক দলই আপনি থাকেন, আমাদের মোদ্দা কথা হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্রের শত্রু প্রশ্নে কোনো আপোষ হবে না, দিল্লির আধিপত্যবাদ প্রশ্নে কোনো আপোষ হবে না। সে কংগ্রেসের নামে আসুক আর বিজেপির নামে আসুক, সে গান্ধী পরিবারের নামে আসুক আর মোদির নামে আসুক, এই ব্যাপারে বাংলাদেশের স্বার্থ আমরা এক কানাকড়ি পর্যন্ত আপোষ করতে প্রস্তুত নয়। শুধু 1400 শহীদ না, 14,000 শহীদ না, 14 লক্ষ শহীদ, 14 কোটি মানুষ বুক চাতায়ে আবু সাঈদ হয়ে ফিরে আসবে, আবু হয়ে ফিরে আসবে, শহীদ সাদ হয়ে ফিরে আসবে। তারা শুধু মানিকগঞ্জ না,
বাংলাদেশের 64 জেলার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা, আমার প্রত্যেকটা ইঞ্চি মাটি কণা তারা আপোষ দিয়ে, রক্ত দিয়ে ধরে রাখবে। এটাই হচ্ছে 36শে জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ গড়বার যেই প্রত্যয়, সেই প্রত্যয়ের নাম হচ্ছে বাংলাদেশ 2। প্রিয় মানিকগঞ্জবাসী, গণ অভ্যুত্থান হয়ে যাওয়াটা যেমন বাংলাদেশের ইতিহাসের শত শত বছরের আমাদের গৌরব গাথার অংশ, ঠিক একইভাবে মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী বছরগুলোতে, আগামী দশকগুলোতে, আগামী শতবর্ষে কিভাবে স্বাধীন রাখতে পারি। মাথায় রাখতে হবে আজাদির লড়াইতে সফল হওয়ার ইতিহাস যেমন আছে, আজাদি হারিয়ে পরাধীন হবার ইতিহাসও কিন্তু পৃথিবীর মানচিত্রে আছে। বেশি দূরে যেতে হবে না, ভারতের ভিতরে সিকিমের দিকে তাকান, 75 পর্যন্ত তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল। হায়দ্রাবাদের দিকে তাকান, শত শত বছর ধরে এই ভারতবর্ষের সবচেয়ে ধনী মহারাজা ছিল। ভূপালের দিকে তাকান, বিহার স্বাধীন রাষ্ট্র ছিল। পাঞ্জাবের দিকে তাকান, স্বাধীন প্রভিন্স ছিল। জুদানগরের দিকে তাকান, গোয়ার দিকে তাকান। এই রকম শত শত প্রিন্সলি স্টেট কিভাবে গত 100 বছরের ভিতরে, গত 80 বছরের ভিতরে ভারত কিভাবে দখল করে নিয়েছে, সেই ইতিহাস যদি আপনি না জানেন তাহলে মনে রাখবেন নিজের অজান্তে আপনার স্বাধীনতা বিক্রি করে দেবে। প্রিয় মানিকগঞ্জবাসী, এবি পার্টির রাজনীতিটা কি? আমরা যারা নতুন করে বলছি, এত দলের ভিড়েও কেন নতুন রাজনৈতিক দলের প্রয়োজন হয়েছে? আমরা কেন বলছি যে পুরাতন বন্দোবস্তের বদলে বাংলাদেশে নতুন রাষ্ট্র কাঠামো গঠন করা দরকার, নতুন রাজনীতির প্রয়োজন হয়ে পড়েছে? তার প্রধানতম কারণ হচ্ছে গণ অভ্যুত্থান। আপনারা জানেন যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই করেই গত বছর আপনারা দলের ব্যানারে এবং দল ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মাঠে নেমে এসেছিলেন, শুধুমাত্র বাংলাদেশের আজাদির প্রশ্নে না, বাংলাদেশকে স্বাধীন রাখার প্রশ্নে এবং এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানানোর প্রশ্নে। আপনাদের মনে থাকবার কথা, স্বাধীনতার ঘোষণাপত্রে 1971 সালের 17 এপ্রিল আমাদের প্রবাসী সরকার যেই ঘোষণাপত্র পাঠ করেছিল, সেখানে আমাদের স্বপ্নের রাষ্ট্রের কথা বলা ছিল যে এই রাষ্ট্রটা পরিচালিত হবে কিসের ভিত্তিতে? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপরে ভিত্তি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রাষ্ট্রের পরতে পরতে যদি আপনি তাকান, আপনার বাসা থেকে বের হওয়ার পরে আপনি যে রাস্তায় হাঁটেন, সেই রাস্তাটা কেন আপনাকে অ্যাক্সিডেন্টের দিকে ঠেলে দেয়? কেন বাংলাদেশে প্রতি মাসে 700-800 নাগরিক শুধুমাত্র মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়? কেন বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ রোড অ্যাক্সিডেন্টে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে? কেন বাংলাদেশের এখনো 40-50% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে? আপনাদের চারপাশে প্রচুর সরকারি অফিস আছে, কোন সরকারি অফিসে ঘুষ লেনদেন করা ছাড়া আপনারা কেন সেবা পাচ্ছেন না? আপনার বাড়ির সামনে ড্রেনে ময়লার পানি, বৃষ্টির পানি, সুয়ারেজের পানি একাকার হয়ে যাচ্ছে। আপনার এই মানিকগঞ্জে তো ব্রিটিশ পিরিয়ড থেকে মন্ত্রীরা ছিলেন, প্রত্যেক দলের মন্ত্রী ছিল এই মানিকগঞ্জে। তাহলে কেন মানিকগঞ্জ আজকে অবহেলিত? কেন আপনাদের রাস্তাঘাটের চারপাশ এখনো ভাঙাচোরা অবস্থায় আছে? কেন মানিকগঞ্জের স্কুল কলেজের বেহাল দশা? কেন মানিকগঞ্জের প্রত্যেকটা পরিবারে আজকে বেকারত্বের অভিশাপ ঘুরছে? মাদক কেন? এইখানে মাদক এবং চাঁদাবাজিতে সিন্ডিকেটে ভরে গেছে। আপনাদের খোলা জায়গাগুলোতে মাদকের সংসদ বসে, সংসদের চকি বসে, ওই চকিতে ঘুষের আর লেনদেন হয় রাতের বেলার চাঁদার। এই রকম বাংলাদেশ গড়বার জন্য তো এই বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয় নাই। অতএব এই সাম্যটা কোথায়? যেই বাংলাদেশে ধনীর ছেলে আরো ধনী হচ্ছে, যেই বাংলাদেশে নেতাদের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারে, কিন্তু আমরা কেন আমাদের ছেলে মেয়েদেরকে স্থানীয় ভালো স্কুল কলেজে পড়াতে পারি না? আজকেও দেখবেন বাংলাদেশের বহু রাজনৈতিক দলের নেতারা সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, কিন্তু আপনার সদর হাসপাতালে গিয়ে দেখেন, মানিকগঞ্জের সদর হাসপাতালে প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে
কুকুর বিড়ালের পাশে আমার দেশের নাগরিকরা শুয়ে আছে। ন্যূনতম স্বাস্থ্য সেবা নয়। ঢাকা মেডিকেলে যান, যে কোনো জায়গাতে যান, তাহলে 53 বছর পরেও আমার সেই স্বপ্নের স্বাধীনতার সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের জায়গা কোথায়? আপনি আদালত পাড়ায় যান, অবিচারে মিথ্যা মামলায় মানিকগঞ্জ শুধু না পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। তাহলে সেই ইনসাফের লড়াই করে যেই বাংলাদেশটা আমরা স্বাধীন করেছি, সেই বাংলাদেশের পরতে পরতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কেন বেইনসাফির ঠিকাদারি জমেছে? কেন বকরাবাজদেরকে ছাড়া বাংলাদেশে কোনো ফুটপাতে হাঁটা যায় না? রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের সময় উনি ওনার 3.5-4 বছরের আমলে বারবার কাজে, কর্মে, কথায় এবং আচরণ দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রধানতম শত্রু কারা, কাদের বিরুদ্ধে, কোন শকুনের চোখ রাঙানির বিরুদ্ধে বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে, কোন শকুনরা আমাদের সীমান্তে আমাদের শ্রদ্ধার অংশদার হয়ে বন্ধুরূপে বারবার এসে চিলের মতো করে শিকার করে আমার সম্পদ নিয়ে যায়, কোন শকুনরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে, ট্রানজিটের নামে আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, কোন শকুনেরা চিল হয়ে আমার দেশে ট্রানজিটের নামে এপার থেকে ওপার তার সম্পত্তি তারণ করছে। 1 টাকা ট্রানজিট ফি দেওয়া যারা সম্মানজনক মনে করে না, সেই শকুনদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার এই দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। ঠিক একইভাবে